আমি এই বিয়ে কিছুতেই মানতে পারবো না। তুমি কিভাবে রাজি হলে বিয়েতে? তুমি তো সবকিছু জানো, তারপরও কেন রাজি হলে আরিয়ান? আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন বলুন তো? আমি তো জোর করছি না আপনাকে, আপনি থাকুন আপনার মতো। এখানে জোর করার কথা আসছে কেন বলো তো? আমি তো এই বিয়েটা মানতেই পারছি না, সেখানে অন্য কিছু ভাবার তো প্রশ্নই আসে না। অহনা, আপনি কিন্তু অনেক বেশি ভাবছেন। আমি তো বলছি নিজের মতো থাকুন, আমি আপনাকে বাধ্য করব না কিছু করতে। খবরদার আমার নাম ধরে ডাকবে না। তুমি তুমি ভুলে যাচ্ছ আমাদের সম্পর্ক কি, তার উপর আমি তোমার সিনিয়র। না, ভুলে যাইনি। আর এখন আপনি আমার স্ত্রী, সেটাও আপনি ভুলে না গেলেই ভালো। মানি না, মানি না। বেরিয়ে যাও এই ঘর থেকে। তোমার চেহারা দেখলেই রাগ হচ্ছে আমার। আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না আপনি। আমি আপনাকে জোর করে বিয়ে করি নাই, পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে। আর কথা বাড়াবে না আরিয়ান, আমাকে একটু শান্ত থাকতে দাও। এত প্রেশার আর নিতে পারছি না আমি। আমার শরীর খারাপ লাগছে। ঘরের ভেতরটা তখন ভারী হয়ে আছে এক অদ্ভুত চাপা উত্তেজনায়। নতুন বউয়ের ঘর, চারিদিকে ফুলের গন্ধ, সাজানো বিছানা, সবকিছুই যেন এক মিথ্যা নাটকের মঞ্চ। আর সেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, যাদের চোখে ভালোবাসা নয় বরং অভিমান, রাগ আর না বলা হাজারো প্রশ্ন জমে আছে। অহনার বুকটা ওঠানামা করছে দ্রুত শ্বাসে, চোখ দুটো লাল হয়ে আছে রাগে আর দুঃখে মিশে। আরিয়ান কিছুটা দূরে দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে মুখে এক ধরনের চাপা বিরক্তি আর ক্লান্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি তো আপনাকে অশান্ত হতে বলিনি, আপনি নিজেই বেশি রিয়্যাক্ট করছেন। তার কণ্ঠে বিরক্তি থাকলেও কোথাও একটা নরম সুর লুকিয়ে ছিল, কিন্তু সেটা বোঝার মতো অবস্থায় নেই অহনা। একদম কথা বলবে না তুমি, একদম না। বেরিয়ে যাও এই ঘর থেকে। আমি কখনো মানবো না তোমাকে, কখনো না। কথাগুলো বলতে বলতে হাত দিয়ে দরজার দিকে ইশারা করে। তার চোখে এতটা ঘৃণা, এতটা প্রতিবাদ, যেন এই বিয়েটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। আরিয়ান এবার সোজা হয়ে দাঁড়ায়, ধীরে ধীরে অহনার দিকে এগিয়ে আসে। তার চোখে এবার একটু তীক্ষ্ণতা। যদি না মানেন তাহলে রাজি হলেন কেন বিয়েতে? এই একটা প্রশ্ন যেন পুরো ঘরটাকে স্তব্ধ করে দেয়। অহনাও কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, তার চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। আমি রাজি হইনি, কখনোই না। বাবা বাবা আমাকে ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে। শেষ কথাটা বলতে গিয়ে তার গলা কেঁপে ওঠে। সে মুখ ঘুরিয়ে নেয়, যেন আরিয়ান তার চোখের জল না দেখতে পায়। তুমি জানো না, তুমি কিছুই জানো না। একটা মেয়ের জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করা কতটা কঠিন, কতটা অপমানজনক। সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে পড়ে, মাথাটা দু হাতে চেপে ধরে। আমি তো আগেই সব হারিয়েছি, আমার অতীত, আমার ভালোবাসা, আমার জীবনটা। তারপরও কেন আমাকে আবার এই বন্ধনে জড়িয়ে দেওয়া হলো? কেন? তার গলার কাঁপন এবার স্পষ্ট হয়ে ওঠে। আরিয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে প্রথমবারের মতো এক ঝলক দ্বিধা দেখা যায়। সে হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু থেমে যায়। কিছুক্ষণ নীরবতার পর সে ধীরে ধীরে বলে, তাহলে আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আমি তো কিছুই করিনি। তার কণ্ঠে এবার আর আগের মতো জেদ নেই, বরং এক ধরনের ক্লান্তি আর চাপা কষ্ট মিশে আছে। অহনা হঠাৎ মাথা তুলে তাকায়, চোখে আগুন। কারণ তুমি এই বিয়েতে রাজি হয়েছিলে, সব জানার পরও তুমি হ্যাঁ বলেছিলে। এই কথাটা যেন আরিয়ানের বুকের ভিতর কোথাও গিয়ে লাগে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ঠোঁটের কোণে হালকা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে তার। সব জানার পরেও রাজি হয়েছিলাম। হ্যাঁ, কারণ সবাই আপনার মতো পালিয়ে যেতে পারে না। আপনি বিশ্রাম নিন, শরীর খারাপ বলছিলেন। আমি বাইরে যাচ্ছি। দরজার কাছে গিয়ে সে থামে, একবার পিছনে তাকায়। অহনাকে দেখা যাচ্ছে, সে নিঃশব্দে কাঁদছে, কিন্তু তবুও সে আর কিছু বলে না। ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় আরিয়ান, আর ঘরের ভেতরে একা বসে থাকে অহনা। তার চারপাশে সাজানো ফুলগুলো যেন আজ তাকে ব্যঙ্গ করছে। তার ঠোঁট কাঁপতে থাকে। এই বিয়ে আমি কখনো মেনে নেব না, কখনো না। ছাদের উপর রাতটা যেন আরো নিঃশব্দ, আরো গভীর। আকাশে চাঁদ আছে, কিন্তু সেই আলো আজ আরিয়ানের মনে এক ফোঁটা শান্তি দিতে পারছে না। চারদিকে হালকা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তার ভেতরের অস্থিরতা যেন থামতেই চাইছে না। আরিয়ান ধীরে ধীরে ছাদের রেলিং এর কাছে গিয়ে দাঁড়ায়, দু হাত পকেটে ঢুকিয়ে নিচের অন্ধকারে তাকিয়ে থাকে। মাথার ভিতর বারবার ঘুরে ফিরে আসছে অহনা সেই কথাগুলো। আমি কখনো মানবো না তোমাকে। তার বুকের ভেতরটা হঠাৎ করে ভারী হয়ে যায়। সে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে। আরিয়ান মনে মনেই বলে, আমি কি সত্যি ভুল করলাম এই বিয়ে করে?
যে মানুষটা আমাকে সহ্যই করতে পারে না সে কি কখনো আমাকে নিজের মতো করে মেনে নেবে, নাকি এই সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে? তার চোখে এক ঝলক কষ্ট ভেসে ওঠে, কিন্তু সে সেটা লুকিয়ে ফেলে, কারণ সে এমন একজন মানুষ যে নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না। ঠিক তখনই পেছন থেকে কারো পায়ের শব্দ ভেসে আসে। এত রাতে এখানে কেন আরিয়ান? আজ না তোমার বাসর? আরিয়ান একটু চমকে উঠে পেছনে তাকায়, দেখে তার মা দাঁড়িয়ে আছেন, চোখে চিন্তার ছাপ স্পষ্ট। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, যেন কি বলবে বুঝতে পারছে না। মা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। কি হয়েছে বাবা, চুপ করে আছো কেন? আরিয়ান মুখ ঘুরিয়ে আবার আকাশের দিকে তাকায়, কিন্তু সে কিছু বলে না। মা এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার উচিত হয়নি ওকে বিয়ে করা। ও মেয়ে তোমাকে শুধু কষ্টই দেবে। আমি ওর চোখে সেই জেদটা দেখেছি, সেই অস্বীকারটা দেখেছি। যে মেয়ে নিজের মন থেকেই এই বিয়ে মানে না, সে কখনো তোমাকে সুখী করতে পারবে না বাবা। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল এক ধরনের মায়ের দুশ্চিন্তা। আরিয়ান এবার ধীরে ধীরে বলে ওঠে, ওর পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে মা, আমি তো জোর করি নাই। ওর বাবাই তো আমাকে পছন্দ করেছে। সে একটু থামে, তারপর নিচের দিকে তাকিয়ে আবার বলে, আমি যদি না করতাম তাহলে হয়তো ওকে আরো খারাপ কোনো পরিস্থিতির মধ্যে পড়তে হতো। তার কণ্ঠে এবার এক ধরনের নরম সুর, যেন সে নিজের সিদ্ধান্তকে নিজেই বোঝানোর চেষ্টা করছে। মা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে নেই বাবা। সবাইকে বাঁচাতে গিয়ে অনেক সময় নিজেই ভেঙে পড়তে হয়। এই কথাটা শুনে আরিয়ান হালকা হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। আমি ভেঙে পড়ব না মা, আমি অভ্যস্ত। আর যদিও কখনো আমাকে নাই মেনে নেয় তবুও আমি জোর করব না। ও নিজের মতো থাকবে, আমি নিজের মতো। কথাগুলো বললেও তার ভেতরের কষ্টটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মা তার ছেলের দিকে তাকিয়ে থাকে, তার চোখে একরাশ মায়া, একরাশ অসহায়ত্ব। সুখী হওয়ার অধিকার তোমারও আছে আরিয়ান, শুধু অন্যের জন্য বাঁচতে নেই। আরিয়ান কিছু বলে না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন সেই বিশাল আকাশের মাঝে কোথাও নিজের উত্তর খুঁজে বেড়াচ্ছে। আর তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই সম্পর্কটা কি কখনো সত্যি হয়ে উঠবে, নাকি সারা জীবন শুধু একটা নামিয়ে আটকে থাকবে, স্বামী স্ত্রী, কিন্তু কোনো অনুভূতি ছাড়াই। নিচে ঘরের ভেতরে তখনও নিঃশব্দে কাঁদছে অহনা, আর ছাদের উপরে দাঁড়িয়ে থাকা আরিয়ান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিজের চিন্তার অন্ধকারে। ছাদের বাতাসটা তখনও ভারী হয়ে আছে, আরিয়ানের ভেতরের অস্থিরতা যেন কোনোভাবেই থামছে না। মায়ের কথা শেষ হওয়ার পরও সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলো তার মুখে পড়ে একটা অদ্ভুত ক্লান্ত ছায়া তৈরি করেছে। ঠিক তখনই মা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। তার চোখে এখন শুধু চিন্তা নয়, এক ধরনের দৃঢ়তাও আছে। আরিয়ান, একটা কথা শোনো। আরিয়ান একটু মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। মা একটু থেমে ধীরে ধীরে বলে ওঠে, বাসর রাতে এভাবে আলাদা থাকা উচিত না বাবা, তুমি রুমে যাও। কথাটা শুনে আরিয়ান এক মুহূর্ত থমকে যায়। তার চোখে যেন অস্বস্তি আর দ্বিধা একসাথে ভেসে ওঠে। সে রেগে যাবে মা, আমি গেলে ও আরো রাগ করবে। আমাকে ও সহ্যই করতে পারছে না। তার কণ্ঠে এবার কোনো জেদ নেই, বরং এক ধরনের অসহায়তা মিশে আছে। মা এবার একটু শক্ত স্বরে বলে, এটাই ওর নিয়তি বাবা, চাইলেই সে তোমাকে অস্বীকার করতে পারবে না। শোনো, এমন দূরে থাকলে দূরত্ব আরো বাড়বে, দিনের পর দিন এই দেওয়ালটা আরো উঁচু হয়ে যাবে। ও রাগ করলেও তোমাকে ওর কাছে যাওয়ার চেষ্টা করতে হবে। একজনের রাগের কারণে সম্পর্ক থেমে থাকে না, সম্পর্ক এগিয়ে নিতে হয়। আরিয়ান নিচের দিকে তাকিয়ে থাকে, তার মুখে স্পষ্ট টানাপোড়েন। মা আবার বলে, আস্তে আস্তে ও সব মানবে। মানুষ একদিনে বদলায় না বাবা, কিন্তু কাছে না গেলে কিছুই বদলাবে না। এই কথাগুলো যেন আরিয়ানের বুকের ভিতর কোথাও গিয়ে ধাক্কা দেয়। সে দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা তুলে বলে, যদি ও আমাকে আরো ঘৃণা করে? ঘৃণা দিয়ে অনেক সম্পর্ক শুরু হয় বাবা, ভালোবাসা সবসময় প্রথমে আসে না। এই কথাটা শেষ হতেই ছাদের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তার চোখে সিদ্ধান্ত আর দ্বিধার মাঝামাঝি এক অদ্ভুত যুদ্ধ চলছে। শেষে সে ধীরে ধীরে মাথা নিচু করে বলে, ঠিক আছে মা। তারপর ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। মা পেছন দিকে তাকিয়ে থাকে, তার চোখে একটাই আশা, এই দূরত্ব একদিন হয়তো ধীরে ধীরে কমে আসবে।
আর নিচের দিকে নামতে নামতে আরিয়ানের মনে শুধু একটাই চিন্তা ঘুরছে, যে মেয়ে তাকে এখন ঘৃণা করে সে মেয়ের কাছেই তাকে যেতে হবে, বারবার নীরবে ধৈর্য নিয়ে। কারণ এই সম্পর্কটা হয়তো শুরু হয়েছে জোর করে, কিন্তু শেষটা কি হবে সেটা সময়ই ঠিক করবে। ঘরের ভেতরে পরিবেশটা তখন একেবারেই শান্ত। বাইরের দুনিয়ার শব্দ যেন এই রুমে এসে পৌঁছতে পারছে না। অহনা ধীরে ধীরে নিজেকে সামলে নেয়। মনের ভিতরের অস্থিরতা, রাগ, অপমান সবকিছু একসাথে গিলে ফেলার মতো করে সে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে থাকে। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, মুখে চাপা অভিমান। না, এইভাবে আর থাকা যাবে না। আমি নিজেকে ঠিক রাখবো। নিজের মনকে শক্ত করে সে ভারী শাড়িটা বদলানোর সিদ্ধান্ত নেয়। এই শাড়িটা যেন তার গলার ফাঁস হয়ে আছে, প্রতিটা মুহূর্তে ভারী লাগছে। ধীরে ধীরে সে শাড়িটা বদলাতে শুরু করে। নিজেকে একটু স্বস্তি দেওয়ার জন্য একটা সাধারণ হালকা কাপড় নেওয়ারই চেষ্টা করছিল সে। ঠিক তখনই কোনো নক না করেই দরজাটা হঠাৎ খুলে যায়। আরিয়ান ভেতরে ঢুকে পড়ে। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। দুজনের চোখ একসাথে আটকে যায়। অহনার হাত তখন অর্ধেক কাপড় সামলাতে ব্যস্ত। সে যা দেখার কথা ছিল না সেটা এক মুহূর্তে দেখে ফেলে আরিয়ান। আরিয়ান হঠাৎ থমকে যায়। তার দম যেন আটকে আসে। চোখ সরাতে চাইলেও সরাতে পারে না। এক অদ্ভুত বিভ্রান্তি তার ভেতরে কাজ করে, কিন্তু পরক্ষণেই সে দ্রুত নিজেকে সামলে নেয়। অহনার মুখে তখন রাগ, লজ্জা আর অপমান সবকিছু একসাথে বিস্ফোরিত হয়ে যায়। সে তাড়াহুড়া করে শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। চোখে আগুন নিয়ে আরিয়ানের দিকে ঘুরে দাঁড়ায়। লজ্জা করে না তোমার? অনুমতি না নিয়ে এভাবে ঘরে ঢুকে পড়ো? তুমি ভাবছো কি নিজেকে? তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে রাগে, অপমানে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে এখনো সেই অপ্রত্যাশিত ধাক্কার ছাপ, কিন্তু মুখে সে তা প্রকাশ করে না। ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দেয়, তারপর ভেতর থেকে লক করে দেয়। এই শব্দটা শুনে অহনা আরো বেশি চমকে যায়। তুমি দরজা লক করলে কেন? বের হও এখান থেকে এক্ষুনি। আরিয়ান এবার ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে এখন আগের সেই দ্বিধা নেই, বরং এক ধরনের শান্ত দৃঢ়তা। নিজের রুমে ঢুকতে নক করব কেন বলুন তো? কথাটা বলতেই ঘরের বাতাস আবার ভারী হয়ে যায়। অহনা এক মুহূর্ত থমকে যায়, তারপর রাগে কাঁপতে থাকে। এটা তোমার রুম না, এটা আমার রুমও। আর তুমি অনুমতি ছাড়া ঢুকতে পারো না, কখনোই না। আরিয়ান ধীরে ধীরে এক পা এগিয়ে আসে। তার কণ্ঠ এবার একটু নিচু কিন্তু স্থির। ভুল বুঝছেন অহনা, এটা আমাদের রুম, আপনার বা আমার আলাদা কিছু না। এই কথাটা শুনে অহনার চোখে আরো বেশি আগুন জ্বলে ওঠে। আমি তোমাকে এখনো স্বামী হিসেবে মানি না, তুমি বুঝতে পারছো না এটা? ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। শুধু দুজন মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, মানেন বা না মানেন, বাস্তব বদলাবে না। আর বাস্তবতা হলো আপনি এখন আমার স্ত্রী। কথাটা বলার পর সে চোখ নামিয়ে নেয় না, বরং সরাসরি তাকিয়ে থাকে। অহনার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে কিছু বলতে চায় কিন্তু শব্দ খুঁজে পায় না। ঘরের ভেতরের বাতাসটা তখন ভারী হয়ে গেছে। শব্দগুলো যেন একটার পর একটা ধাক্কা খেয়ে ফিরে আসছে দেয়ালে। অহনার চোখে রাগ, অপমান আর এক অদ্ভুত অবিশ্বাস জমে আছে। আর আরিয়ানের মুখে জমে থাকা শান্ত রাগটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে। অহনা হঠাৎ করে সামনে এগিয়ে এসে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কেন বিয়ে করলে আমাকে? আমার বাবার টাকা দেখে? না হলে একজন বিধবা মেয়েকে কেউ কেন বিয়ে করবে বলো? কথাটা যেন ঘরের বাতাসে আগুন ধরিয়ে দেয়। আরিয়ান এক মুহূর্ত চুপ থাকে, তারপর তার চোখ হঠাৎ কঠিন হয়ে যায়। এক ঝটকায় সে এগিয়ে এসে অহনার দুই হাত শক্ত করে ধরে ফেলে। ছাড়ো, কি করছো তুমি? ভাষা ঠিক করুন, আমি লোভী না। এটা বুঝতে কতবার বলবো আপনাকে? তার কণ্ঠে রাগ থাকলেও ভেতরে ছিল আহত অভিমান। অহনা তবুও থামে না, চোখে আগুন নিয়ে চিৎকার করে ওঠে, 100 বার তুমি লোভী, তা না হলে আমাকে বিয়ে করতে না। আমার বাবার টাকার জন্যই তুমি রাজি হয়েছো। এই কথাটা শোনার পর আরিয়ান যেন আর নিজেকে সামলাতে পারে না। তার চোখে রাগের সাথে সাথে এক অদ্ভুত যন্ত্রণাও ফুটে ওঠে। সে একটু সামনে ঝুঁকে এসে ধীরে ধীরে বলে, আপনি কি বুঝতে চান না আমি কেন করেছি? আমি কারো টাকার জন্য কিছু করিনি। মিথ্যা, সব মিথ্যা। এই অপমান, এই সন্দেহ সবকিছু মিলে আরিয়ানকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার ধৈর্যের শেষ সীমাটা যেন একেবারে শেষ হয়ে যায়। সে এক মুহূর্তে অহনার হাত ছেড়ে দেয়, তারপর নিচু গলায়
কিন্তু ভয়ঙ্কর দৃঢ়তায় বলে ওঠে, আপনি যদি আমাকে বারবার অপমান করেন তাহলে আপনাকেও সেই রাগের ফল ভোগ করতে হবে। আমি আপনাকে জোর করে সম্মান চাই না, কিন্তু অপমানও সহ্য করব না। তো কি করবে তুমি? আরিয়ান এক পা এগিয়ে আসে, চোখ সরাসরি তার দিকে, কণ্ঠটা এবার একদম নিচু, ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন। এত জেদ দেখালে সম্পর্কটা শুধু নামেই থাকবে না, ধীরে ধীরে সবকিছুই বাস্তব হবে, দায়িত্ব, সীমাও। এই কথাটা বলার পর ঘরটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। অহনা এক মুহূর্তের জন্য থমকে যায়। সে কিছু বলতে যায়, কিন্তু শব্দ বলা পর্যন্ত এসে আটকে যায়। আরিয়ান আর কিছু না বলে ধীরে ধীরে ব্যালকনির দরজার দিকে এগিয়ে যায়। তারপর দরজার কাছে দাঁড়িয়ে একবার পেছনে তাকায়। আমাকে লোভী বলার আগে একবার সত্যটা বোঝার চেষ্টা করুন। কথাটা বলেই সে দরজা খুলে ব্যালকনিতে যায়। আর ঘরের ভিতরে অহনা দাঁড়িয়ে থাকে একা। তার চোখে রাগ আছে, কিন্তু তার নিচে কোথাও একটা অজানা অস্থিরতা জমে যাচ্ছে, যেটার নাম সে নিজেও এখনো বুঝতে পারছে না। ব্যালকনির রাতটা তখন আরো ঠান্ডা হয়ে গেছে। শহরের আলো দূরে দূরে ঝিকমিক করছে, আর সে আলো ছাপিয়ে শুধু একজোড়া অস্থির মানুষ আর এক অদ্ভুত নীরবতা। আরিয়ান ব্যালকনির রেলিং এর কাছে বসে আছে, এক হাতে সিগারেট আর এক হাতে নিজের ভেতরের অস্থিরতা সামলানোর চেষ্টা। সে ধীরে ধীরে সিগারেটটা ঠোঁটে তুলে, আগুন জ্বলে উঠে, ধোঁয়া আকাশে উঠে মিলিয়ে যায়, ঠিক যেন তার মনের ভেতরের অশান্ত চিন্তাগুলোর মতো। আরিয়ান মনে মনে বলে, সবকিছু এত জটিল কেন হচ্ছে? আমি কি সত্যি কিছু ভুল করছি, নাকি শুধু বুঝতে পারছি না? ঠিক তখনই ঘরের ভেতর থেকে দরজাটা ধাক্কা দিয়ে খুলে যায়। অহনার আগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে আসে। তার চোখে এখন আগুন, কণ্ঠে বিরক্তি আর অপমানের তীব্রতা। সে সোজা ব্যালকনিতে এসে দাঁড়ায়। আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, এসব কি হচ্ছে? আমি এসব সহ্য করতে পারি না। বুঝতে পারছো না তুমি? বন্ধ করো এটা। তার কণ্ঠ কাঁপছে, রাগে, অস্বস্তিতে আর এক ধরনের অদ্ভুত কষ্টে। আরিয়ান ধীরে ধীরে সিগারেটটা নামায় না, বরং একবার তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, বাসর রাতে তো বউকে কাছে টেনে নেওয়ার কথা ছিল, কিন্তু বউ তো সেটা করতে দিচ্ছে না। সে একটু থামে, তারপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দেয় পাশে। তাই বাধ্য হয়ে সিগারেট খেতে হচ্ছে। কথাটা বলার ভঙ্গিতে রাগ নেই, কিন্তু আছে এক গভীর অভিমান। অহনা এক মুহূর্ত থমকে যায়, তার রাগ যেন আরো বেড়ে যায়। এক্ষুনি বন্ধ করো। তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব কথা বলার সাহস কোত্থেকে আসে তোমার? আমি তোমাকে কাছে আসতে দিচ্ছি না বলে তুমি সিগারেট খাবে? আমি তোমার কিছু না, এটা বুঝতে পারছো না তুমি? এই কথাটা শুনে আরিয়ানের চোখ একটু সরু হয়ে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, সিগারেটটা হাতে রেখে বলে, সেটাই তো সমস্যা, আপনি নিজেই ঠিক করে নিতে পারছেন না আমি আপনার কি। এক মুহূর্ত আমাকে শত্রু মনে করেন, আর পরের মুহূর্তে আমার উপর রাগ করেন যেন আমার অধিকার আছে। অহনা কিছু বলতে যায়, কিন্তু থেমে যায়। আরিয়ান একটু এগিয়ে এসে বলে, আমি কিছু জোর করছি না, কিন্তু আপনি যদি সবকিছু দূরে ঠেলে দেন তাহলে এই দূরত্বটাই সত্যি হয়ে যাবে। বাতাসটা তখন আরো ভারী হয়ে যায়। অহনা দাঁড়িয়ে থাকে, তার রাগ আছে, কিন্তু তার ভেতরে কোথাও একটা প্রশ্নও জেগে উঠছে। আমি কি সত্যি সবকিছু ভুল বুঝছি? আরিয়ান আবার সিগারেটটা আঙ্গুলে চেপে ধরে, তার চোখ এখন নিচের দিকে, আর নিচু গলায় বলে, আমি আপনার শত্রু না অহনা, কিন্তু আপনি আমাকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন। এই কথার পর ব্যালকনিতে আবার নীরবতা নেমে আসে। শুধু ধোঁয়া আর রাতের বাতাসে দুইটা ভাঙা মন ধীরে ধীরে একে অপরকে বোঝার চেষ্টা করছে। ব্যালকনি ঠান্ডা বাতাসটা তখন আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে। রাতের নীরবতার ভেতরে শুধু দুজন মানুষের রাগ, অভিমান আর না বলা কথাগুলো ধাক্কা খেয়ে ফিরে আসছে। অহনা কথা বলতে বলতে হঠাৎ করেই কাশতে শুরু করে। তার শ্বাস যেন আটকে আসছে সিগারেটের ধোঁয়ার কারণে। চোখ লাল হয়ে যায়। সেই রাগ আর অস্বস্তিতে আর এক মুহূর্তও দেরি না করে সামনে এগিয়ে এসে আরিয়ানের হাত থেকে সিগারেটটা এক ঝটকায় কেড়ে নেয়, তারপর রেলিং এর দিকে ছুঁড়ে ফেলে দেয়। এসব কি শুরু করেছো তুমি? আমি এখানে শ্বাস নিতে পারছি না, আর তুমি এখানে বসে এটা খাচ্ছো? তার কণ্ঠের রাগ, কষ্ট আর অস্থিরতা একসাথে মিশে আছে। আরিয়ান এক মুহূর্ত থমকে যায়, তারপর ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। কি শুরু করলেন আপনি? তুমি দেখছো না আমি কাশি দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে, তারপরও তুমি এটা খেয়ে যাচ্ছ? আর আপনিও তো আমার দিকে তাকাচ্ছেন না অহনা। আমি কি অনুভব করছি সেটা কি আপনি দেখছেন? সে একটু থামে, তারপর কণ্ঠটা আরো ভারী হয়ে যায়। বাসর রাতে কোনো ছেলে মানুষ কি বউয়ের কাছে না এসে
থাকতে পারে বলেন? আপনি তো বুঝতেই চাইছেন না আমাকে। চুপ করো, এসব কথা আর বলবে না। তার কণ্ঠ কেঁপে ওঠে রাগে, লজ্জায় আর অস্বস্তিতে। কিন্তু আরিয়ান থামে না। তাহলে আমাকে আমার মতো থাকতে দিন, যেটা আমাকে শান্ত রাখে সেটা নিয়েই থাকি। সিগারেট ছাড়া এই রাতটা কাটবে না আমার। এই কথাটা শুনে অহনার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন কেঁপে ওঠে। রাগটা আরো বেড়ে যায়, কিন্তু সাথে সাথে কোথাও একটা অজানা কষ্টও জমে যায়। সে আর এক মুহূর্তও দেরি না করে পাশে রাখা বাকি সিগারেটগুলোও তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আমি বলেছি না এসব বন্ধ করো। এবার আরিয়ান একদম থমকে যায়। তার চোখে আগুনের মতো রাগ জমে ওঠে। সে দ্রুত সামনে এগিয়ে আসে, অহনার খুব কাছাকাছি দাঁড়িয়ে যায়। বাতাসটা তখন থেমে গেছে মনে হয়। দুজনের শ্বাস প্রশ্বাস যেন জোরে শোনা যাচ্ছে। আরিয়ান কণ্ঠ নিচু করে বলে, আপনি কি জানেন আপনি আমার সাথে কি করছেন? অহনা কিছু বলতে চায়, কিন্তু তার আগে আরিয়ান হঠাৎ থেমে যায়। তার চোখে রাগ ছিল, কিন্তু সেই রাগের ভেতরেই ছিল এক অদ্ভুত দুর্বলতা। সে এক মুহূর্ত চোখ বন্ধ করে নেয়, তারপর পিছিয়ে যায় ধীরে ধীরে। কণ্ঠটা এবার ভাঙা। আমি নিজেকে সামলাতে পারছি না। সে ঘুরে দাঁড়ায়, রেলিং আঁকড়ে ধরে গভীর শ্বাস নেয়। অহনা চুপ করে দাঁড়িয়ে থাকে। তার রাগ এখন আগের মতো তীক্ষ্ণ নেই, বরং ভেতরের এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আরিয়ান নিচু গলায় আবার বলে, আপনি আমাকে যত দূরে ঠেলে দেন আমি ততটাই ভেঙে পড়ি। ব্যালকনির বাতাসে তখন শুধু একটা প্রশ্ন ভাসছে, এই দূরত্ব কি সত্যি কখনো কমবে নাকি আরো বাড়বে? ব্যালকনির সেই টানটান মুহূর্তের পর ধীরে ধীরে দুজনেই রুমে ফিরে আসে। ঘরের ভেতরটা আবার নিঃশব্দ, কিন্তু এই নীরবতা আর আগের মতো ঠান্ডা না। এখানে এখন এক অদ্ভুত উষ্ণতা মিশে গেছে, রাগের সাথে অভিমানের সাথে, আর কোথাও যেন লুকিয়ে থাকা এক অজানা টান। অহনা এসে বিছানার এক কোণায় দাঁড়িয়ে থাকে, চোখ নামানো, কিন্তু মুখে এখনো সেই জেদ। আরিয়ান দরজাটা বন্ধ করে ধীরে ধীরে তার দিকে তাকায়। তার চোখে এবার অদ্ভুত এক মিশ্র অনুভূতি, রাগ আছে, কষ্ট আছে, আর তার মাঝে কোথাও একটা টান স্পষ্ট। কিছুক্ষণ কেউ কিছু বলে না, শুধু দুজনে নিঃশ্বাসের শব্দ। তারপর আরিয়ান ধীরে ধীরে বলে, শুয়ে পড়ুন, না হলে কিন্তু খারাপ কিছু করে ফেলবো। কণ্ঠটা নিচু, ধীর, কিন্তু ভেতরে লুকানো সতর্কতা স্পষ্ট। অহনা হঠাৎ মাথা তুলে তাকায়, চোখে রাগের ঝিলিক, ঠোঁটে কাঁপন। ভয় দেখাচ্ছ? আরিয়ান এক পা এগিয়ে আসে, তার চোখ এবার সরাসরি অহনার চোখে। ভয় না, সতর্ক করছি, পরে যাতে আমাকে দোষ না দেন। এই কথাটা শুনে অহনার মুখটা লাল হয়ে যায়। রাগে সে বলে ওঠে, অসভ্য একটা। কথাটা বলেই সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু এই একটুকু দূরত্বই যেন আরিয়ানের জন্য যথেষ্ট ছিল না। তার ভেতরে জমে থাকা অনুভূতিগুলো হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক মুহূর্তে সে সামনে এগিয়ে আসে, অহনাকে নিজের দিকে টেনে নেয়। অহনা কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁট আটকে যায় আরিয়ানের ঠোঁটে। একটা আকস্মিক, তীব্র, অপ্রত্যাশিত স্পর্শ। অহনার পুরো শরীর কেঁপে ওঠে, তার চোখ বড় হয়ে যায়, হাত দুটো বাতাসে স্থির হয়ে যায়। সে প্রথমে ঠেলে সরাতে চায়, কিন্তু সেই চেষ্টাটা যেন ঠিকমতো জোর পায় না। সময় যেন কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। আরিয়ান ধীরে ধীরে একটু সরে আসে, তার শ্বাস ভারী, চোখে অদ্ভুত এক নেশা আর অস্থিরতা। সে নিচু গলায় বলে, সাবধান করেছিলাম, শুনেন নাই, এবার সামলান। কথাটা বলেই আবার ঝুঁকে পড়ে, আবার সেই একই তীব্রতায় অহনাকে নিজের কাছে টেনে নেয়। এবার অহনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। তার ভেতরের রাগ এখনো আছে, কিন্তু সেই রাগের মাঝেও অদ্ভুত এক অনুভূতি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, রাতটা যেন অন্যরকম হয়ে যায়। একটা সম্পর্ক যা শুরু হয়েছিল জোর করে, সেটা ধীরে ধীরে অন্য এক অনুভূতির দিকে এগোতে শুরু করে। কিন্তু এই পথটা সহজ না। এখানে এখনো অনেক জেদ আছে, অনেক ভুল বোঝাবুঝি আছে, আর সেই সব কিছুর মাঝে এই রাত, এই মুহূর্ত দুজনের জীবনে এক অদ্ভুত পরিবর্তনের শুরু করে দেয়। ঘরের ভিতরের আলোটা তখন ম্লান হয়ে এসেছে। রাতটা যেন ধীরে ধীরে আরো গভীর, আরো ভারী হয়ে উঠছে। কিছুক্ষণ আগে উত্তপ্ত মুহূর্তের রেশ এখনো বাতাসে লেগে আছে। দুজন মানুষ খুব কাছাকাছি, তবুও যেন ভীষণ দূরে। আরিয়ান হঠাৎ করেই নিজের ভেতরে সেই অস্থির টানটাকে আর সামলাতে পারে না। এক টানে অহনাকে নিজের দিকে টেনে নেয়। অহনা কিছু বুঝে ওঠার আগেই সে ভারসাম্য হারিয়ে বিছানায় পড়ে যায়। আরিয়ানও তার সাথে ঝুঁকে পড়ে। তার চোখে তখন এক অদ্ভুত ঝড়, রাগ, অভিমান, আকর্ষণ সবকিছু মিশে গেছে একসাথে। সে আবার ঝুঁকে আসে,
অহনার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এবার স্পর্শটা আগের চেয়ে আরো গভীর, আরো তীব্র। অহনার শরীর কেঁপে ওঠে। সে কিছু বলতে চায়, থামাতে চায়, কিন্তু সেই মুহূর্তে যেন শব্দগুলো হারিয়ে যায়। তার হাত দুটো আরিয়ানের কাঁধে উঠে আসে। ঠেলে সরাতে চায়, কিন্তু সেই চেষ্টাটা দুর্বল হয়ে যায়। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। শুধু দুজনে দ্রুত শ্বাস প্রশ্বাস। আরিয়ান ধীরে ধীরে মুখ সরিয়ে অহনার গলার কাছে ঝুঁকে আসে। তার স্পর্শে এক অদ্ভুত কাঁপন ছড়িয়ে পড়ে অহনার শরীরে। তারপর আবার একটু নিচে। অহনা এবার চোখ শক্ত করে বন্ধ করে নেয়। তার বুকের ভেতরটা ধকধক করছে। সে আর কিছু বলতে পারছে না, না থামাতে পারছে, না নিজেকে বোঝাতে পারছে। হঠাৎ অহনার চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ে, একটা দুইটা। তারপর সে কান্না আর থামে না। মুহূর্তটা একেবারে বদলে যায়। আরিয়ান হঠাৎ থেমে যায়। তার চোখে যেন হুঁশ ফিরে আসে। সে এক ঝটকায় সরে দাঁড়ায়। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? তার কণ্ঠে এবার স্পষ্ট অস্থিরতা। অহনা মুখ ঘুরিয়ে নেয়, কিছু বলে না, শুধু কাঁদতে থাকে। তার সেই নীরব কান্না যেন আরিয়ানের বুকের ভেতর কোথাও গিয়ে লাগে। সে ধীরে ধীরে একটু দূরে সরে বসে, চোখ নিচু, কণ্ঠ ভারী। সরি, আমার এতটা এগোনো উচিত হয়নি। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে খাটের এক পাশে শুয়ে পড়ে। পিঠ ঘুরিয়ে নেয় অহনার দিক থেকে। আর কাছে আসবো না। আপনি কাঁদবেন না প্লিজ। তার কণ্ঠে এখন শুধু অনুতাপ। অহনা ধীরে ধীরে চোখ মুছে কাপা গলায় বলে, এমনটা না করলেও পারতে। তার গলায় অভিমান, কষ্ট আর এক অদ্ভুত ভাঙা অনুভূতি। আরিয়ান চোখ বন্ধ করে ফেলে। সরি। একটা ছোট শব্দ, কিন্তু তার ভিতরে অনেক কিছু লুকোনো। ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। দুজনেই একই বিছানায়, কিন্তু মাঝখানে তৈরি হয়ে গেছে এক অদৃশ্য দেয়াল, যেটা ভাঙতে সময় লাগবে, অনেকটা সময়। রাতটা কেটে গেছে, কিন্তু সেই রাতের ভার যেন এখনো ঘরের প্রতিটা কোণায় আটকে আছে। একই বিছানায় থেকেও দুজন মানুষ কতটা দূরে থাকতে পারে, তার প্রমাণ যেন এই ঘর। সকালের হালকা রোদ পর্দার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে। আলো এসে পড়েছে অহনার মুখে। অহনা ধীরে ধীরে চোখ খোলে, কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। তার চোখে ক্লান্তি, মাথায় গত রাতের সব মুহূর্ত একসাথে ভিড় করে আসে। সে হালকা করে উঠে বসে, চোখ ঘুরিয়ে দেখে খাটের অন্য পাশে আরিয়ান এখনো ঘুমিয়ে, মুখটা শান্ত, যেন রাতের কোনো ঝড় তার উপর দিয়ে যায়নি। অহনার বুকটা হালকা কেঁপে ওঠে। সে দ্রুত চোখ সরিয়ে নেয়, ফ্রেশ হয়ে আসে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। অহনা একটু চমকে ওঠে, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। দেখে আরিয়ানের ভাবি দাঁড়িয়ে আছে, মুখে হালকা হাসি। আরিয়ান, ওঠো, খেতে ডাকছে সবাই। তারপর চোখ পড়ে অহনার দিকে। ভাবি অহনার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ওহো, তুমি তো উঠে গেছো, ভালো, যাও ফ্রেশ হয়ে এসো। জি, আমি হাত মুখ ধুয়েছি। ভাবি একবার ভালো করে তার দিকে তাকায়। তার সেই অভিজ্ঞ চোখে অনেক কিছুই ধরা পড়ে। সে হালকা হাসি দিয়ে বলে, আমি হাত মুখ ধুতে বলিনি, গোসল করে আসো। কথাটা শুনে অহনার মুখটা হালকা লাল হয়ে যায়। সে একটু ইতস্তত করে বলে, তেমন কিছু হয়নি ভাবি। তার গলাটা নিচু, লাজুক, একটু অস্বস্তিও আছে। ভাবি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে এবার একটু বোঝার হাসি। আচ্ছা ঠিক আছে, নিচে চলো, সবাই অপেক্ষা করছে। অহনা মাথা নেড়ে সম্মতি দেয়। ভাবি তারপর ভেতরে ঢুকে খাটের দিকে এগিয়ে যায়। আরিয়ান তখনও গভীর ঘুমে। ভাবি হালকা করে ডাক দেয়, এই আরিয়ান, উঠো, নিচে খেতে ডাকছে। আরিয়ান কেঁপে ওঠে, ধীরে ধীরে চোখ খুলে। মাথাটা ভারী লাগছে তার। সে আদৌ ঘুমের ভেতরেই বলে, উঠছি। ভাবি একটু হাসে, তারপর বাইরে বেরিয়ে যায়। অহনা দরজার পাশে দাঁড়িয়ে থাকে, একবার তাকায় আরিয়ানের দিকে। তার চোখে এখন আর আগের মতো শুধু রাগ নেই, বরং কোথাও একটা অদ্ভুত অস্বস্তি আর না বলা অনেক প্রশ্ন। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়, আর পেছনে পড়ে থাকে এক ঘর, যেখানে একটা সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামছে অহনা। প্রতিটা ধাপ যেন আস্তার কাছে ভারী লাগছে। ঘরের ভেতর